নমস্কার, আপনাদের সামনে আবার হাজির একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের প্রতিবেদনটি হলো একজন স্বামীহীন বিধবা মহিলা তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে জীবন কাটানোর গল্প। গল্পটি একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। যাই হোক, একজন প্রায় ৪৫ বছর বয়স হতে যাচ্ছে। ঠিক সেই সময় তার স্বামী গত হয়ে যান। তার স্বামী একটি ভালো সার্ভিস করতেন, স্বামী ভালোবাসতেন, এস্টাবলিশ ছিলেন, প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, এবং মহিলাও একটি জব করতেন। এইহেন পরিস্থিতিতে ওনার স্বামী গত হন। তখন ওনার ছেলের বয়স এই 10 থেকে 12 বছর বয়স হবে এরকম। তো মহিলা নিজের সন্তানের দিকে তাকিয়ে ভাবলেন, না, জীবনে আর কোনো সম্পর্কে জড়াবেন না এবং উনি বিয়ে শাদিও করবেন না, কারণ 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে। কিন্তু আমার একমাত্র সন্তান 10 বছর বয়স, আমি তাকে ভালোভাবে মানুষ করব। যাই হোক, এই ভালোভাবে মানুষ করব এবং তার মধ্যেই সব স্বপ্ন দেখব এবং তাকেই তৈরি করব মনের মতন, এই আশায় স্বপ্ন বেঁধে ছেলেকে একটি ভালো স্কুলে পড়াচ্ছেন। মাঝে মধ্যেই নিতে যান, আনতে যান, স্কুলে দিতে যান, এইভাবে ওনার দিন চলে। এবং এই যেতে যেতে স্কুলে আর এক ভদ্রমহিলার সাথে ভাগ্যচক্রে ওনার পরিচয় হয়ে যায়। সেই ভদ্রমহিলার নাম হচ্ছে মানসী এবং ছেলের নাম মণিশঙ্কর। তারও ছেলে ওই স্কুলেই পড়ে, কিন্তু তিনিও ভাগ্যচক্রে দেখুন বিধবা, তারও স্বামী নেই। যাই হোক, এনার বয়স একটু 2-4 বছর এনার থেকেও কম। এনার স্বামী আরও অল্প বয়সে মারা যান। এনার ছেলের বয়স অথচ এই একই ক্লাসে পড়ে, সেহেতু একই টাইমে মাঝে মধ্যে স্কুলে যায়। সেইভাবে দুজনের সাথে আলাপ হয়, দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। যাই হোক, আগের যে মহিলার কথা বললাম, সুমিত্রা হচ্ছে ওনার নাম, সুজন হচ্ছে ছেলের নাম, আর এনার নাম হচ্ছে মানসী এবং মণিশঙ্কর। এবার যাকে বললাম সমাজে প্রতিষ্ঠিত, মোটামুটি দুজনই সচ্ছল পরিবার। যাই হোক, স্কুলে যাতায়াত করতে করতে এইভাবে দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসা দুই মহিলার মধ্যে তৈরি হয়ে যায়। কেননা দুজনই যেহেতু বিধবা, স্বামী নেই, তাই দুজনের মধ্যে বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তখন একদিন বলছে, একে অপরকে বলছে, ওই যে সুমিত্রা বলে যে মহিলা, তিনি বলছে, এই মানসী দিদি, তোমার ছেলে আর আমার ছেলের মধ্যে একই ক্লাসে পড়া সত্ত্বেও সেরকম একটা বন্ধুত্ব নেই, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক। এই স্কুলের বাইরে দাঁড়িয়ে কথা বলছে। কথা বলতে বলতে এই মানসীদির ছেলে, যিনি মানে যার কথা নিয়ে, যার গল্প নিয়েই মেইনলি, তার মানসীদির ছেলে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বলছে, চলো মা, ছুটি হয়ে গেছে বাড়িতে। এর মধ্যে সুজনও চলে এসছে, দুজনেই বেরিয়ে এসছে। তো দুজনের ওই দিনকার রেজাল্ট বেরোনোর কথা ছিল। তাই যাই হোক, মানসীদির ছেলে ক্লাসে ফার্স্ট হন এবং সুমিত্রাদির ছেলে, যিনি সুজন নাম, ছেলেটি মোটামুটিভাবে পাশ করে। তখন এই মানসীদি বলে, আমার ছেলেকে খুব খুশি হয় এবং গর্বিত হয় উনি, যে না, আমার ছেলে ফার্স্ট হয়েছে এবং প্রতিবারই ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে, ও ভালো রেজাল্ট করে। জানো তো সুমিত্রা, আমার ছেলেকে আমি ভালো জব যাতে ও করতে পারে, জীবনে যাতে প্রতিষ্ঠিত হয়, যেন ও খুব বড় ধরনের মানুষ হয়, আমি ওর পিছনেই সেইভাবে সময় দেব এবং ও তার জন্য যা করতে হয় আমি করব, কারণ আমার ছেলে লেখাপড়ায় ভালো। এদিকে সুমিত্রাদি বলে, সুজন সেরকম একটা লেখাপড়ায় খুব একটা ভালো না, তবু ও পাস করে। তো বলছে, তখন সেই মানসীদি বলছে, তোমার ছেলেকে তুমি স্কুলের আরও অঙ্কন প্রতিযোগিতা, ছবি আঁকা থেকে খেলাধুলা, সব রকম প্রতিযোগিতায় ওকে ইনভলভ করাও। তোমার ছেলের লেখাপড়ায় এতটা মাথা ভালো না, এত কিছুতে ওকে দেওয়ার কি দরকার আছে? ও জীবনে সেরকম একটা এস্টাবলিশ করতে পারবে না, কারণ লেখাপড়ায় তো ও খুব একটা মেধা নয়। তখন বলছে, তাতে কি হয়েছে, পাস তো করে।
এই কথা বলে দুজন দুজনের সন্তানকে নিয়ে বাড়ি ফেরে। এভাবে আস্তে আস্তে মোটামুটি প্রায় দিন ওনারা স্কুলে যান, দুজনের মধ্যে সুখ দুঃখের গল্প হয়, তাহলে একে অপরের ছেলের কথা জিজ্ঞেস করে। মানুষীদি কিন্তু মানুষীদির ছেলেকে কিভাবে মানুষ করবে, কিভাবে বড় করবে, সকালে কি খাইয়েছে, দুপুরে কি খাইয়েছে, ওর কোন ড্রেসটা পছন্দ, ওর কি চায়, সেই স্বপ্নগুলো যে পূরণ করে প্রতিদিন এবং ছেলের জন্য যিনি পরিশ্রম করেন, সেই গল্পটাই সুমিত্রাদির সাথে করেন। সুমিত্রাদি কিন্তু সেরকম না। সুমিত্রাদি বলে, না আমার ছেলেটি লেখাপড়ায় অতটা একটা মেধা নয়, কিন্তু ও খুব ভালো ছেলে, ওর ব্যবহার খুব ভালো, ও আমাকে ছাড়া কিছু চেনে না। ও মা বলতে ও বলে, মা তুমিই আমার দুনিয়া, কারণ আমি অনেক ছোটো থাকতে বাবা হারিয়েছি, তো তুমি আমাকে লালন পালন করছো, তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ, যা চাইছি দিচ্ছ, এবং হয়তো আমি লেখাপড়ায় খুব একটা ভালো না, কিন্তু তার জন্য তুমি কষ্ট পেও না মা, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেবো না। এই কথাগুলো একে অপরের সাথে দুই মহিলাই শেয়ার করে। এইভাবে করতে 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 ওদের স্কুল লাইফটা শেষ হয়ে যায়। স্কুল লাইফ যখন শেষ হয়ে যায়, দীর্ঘদিন এই দুই বান্ধবীর মধ্যেও দেখা নেই এবং এই দুই ছেলের মধ্যেও কিন্তু আর দেখা সাক্ষাৎ নেই, কারণ এরা ক্লাস ছেড়ে দিয়েছে, এরা কলেজ জীবনে চলে গেছে। একে অপর ও আরও ভালো মানুষেরই কী করেছে, নিজের ছেলেকে আরও নামি কলেজে ভর্তি করিয়েছেন, সেখানে ব্রিলিয়ান্ট ছাত্র সব তৈরি হয়, সেরকম কলেজ দেখে পাঠিয়েছেন, আর একটি মোটামুটি কলেজে পাঠিয়েছে। এইভাবে চলে দীর্ঘদিন যেতে 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 বেশ কিছুদিন পরে একদিন সুমিত্রাদি তার ছেলেকে নিয়ে মার্কেট করতে গেছে, বড় একটি মলে ঢুকেছে, সব জিনিসপত্র বাছাই করছে, অনেক রকম জিনিসপত্র দেখাশোনা করছে, মার জন্য, মা এটা নাও, তোমাকে এটা ভালো লাগবে, এরকম চলছে। চলতে চলতে হঠাৎ সুজন দেখছে যে সেই মানুষী আন্টি কোনো একটি দোকান দিকে তাকিয়ে দেখছে কোন মালটা নেওয়া যায় না নেওয়া যায়। ও তখন বলছে, মা তোমার সেই বান্ধবী ওই আন্টিকে দেখেছো, ওই তো মানুষী আন্টি। এই বলে ছেলেটি ওই মানুষীদের পাশে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে বলছে, আন্টি আমাকে চিনতে পারছেন? তো বলছে, হ্যাঁ চেনা চেনা লাগছে, ঠিক মনে পড়ছে না, বলো তো তুমি কে? তখন বলছে, কেন? আমি সুজন, আমি আপনার বান্ধবীর ছেলে, মনে নেই সে আমরা এক স্কুলে পড়তাম? যাক, মণিশঙ্কর কেমন আছে? তখন বলছে, দেখো বাবা, ও তো এখন আমেরিকায় ওখানে এই সার্ভিস করছে, ওখানকার সিটিজেন্সি নিয়ে নিয়েছে, ওখানেই থাকেন, ও ভালো আছে, ও খুব ভালো আছে, ও খুব বড় সার্ভিস করেন, ওখানেই রয়েছে। তো বলছে, আপনি তাহলে একাকিত্ব জীবন কাটান, আসুন আসুন আসুন। আমার এবার মার কাছে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে, দিদি কেমন আছো? একে অপরকে এরকম আলাপ করছে। করতে করতে ও মার জন্য অনেক কিছু কাপড় চোপড় পছন্দ করছে। সুজন যখন মায়ের জন্য কাপড় চোপড় পছন্দ করছে, তখন সুমিত্রাদি মানুষীদিকে বলে, দিদি তুমি আমার জন্য পছন্দ করো কোনটা, দেখো ছেলে খুব বায়না করছে, অনেক মার্কেটিং করে ফেলেছে আমার জন্য, তারপরে বায়না করছে আমি কি নেব। তখন একটি বলছে, তোমাকে এটা মানাবে, এটা নাও। একটি খুব সুন্দর শাড়ি দেখে, রংচঙে শাড়ি দেখে মার জন্য, আর ভাবছে এই মানুষেরই ভাবছে যে ছেলে মাকে এই রং বেরঙের শাড়ি পরাচ্ছে, হ্যাঁ জোর করে পরাবে, এত আদর যত্ন করছে, কি ব্যাপার। ওনা দেখছে আর ভাবছে যে ছেলে মার জন্য এত আকুতি মিনতি করছে কিনে দেওয়ার জন্য, আর মনে মনে ভাবছে আমার ছেলে আমেরিকায় কি করছে, এই ভাবছে। তখন বলছে, আন্টি কি ভাবছেন, চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে চলি। এই বলতে এগিয়ে গেছে, গিয়ে একটি সানগ্লাসের দোকানে একটি সানগ্লাস মার জন্য পছন্দ করছে। তখন বলছে, না না না, আমি সানগ্লাস নেব না, আমি সানগ্লাস নেব না, আমি কেন সানগ্লাস নেব কেন? তখন বলছে, কেন মা, আমরা তো সামনের মাসে ঘুরতে যাচ্ছি কাশ্মীর, একটু বাইরে যাব, রিল্যাক্স হয়ে ঘুরবো, তো ফিরবো, সেখানে রোদ রয়েছে, বরফ রয়েছে, সব কিছু রয়েছে, দেখবো আমরা, তা চোখের আড়াল করার জন্য ভালো লাগবে এবং তোমাকে পরলে খুব মানাবে, কেননা তুমি আমার জন্য অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারোনি, বাবা অনেক দিন আমাদের আগে ছেড়ে চলে গেছে, নাও মা আমার, তুমি রিকোয়েস্টটা রাখো মা। এই বলে সানগ্লাস কিনে দিল। এদিকে মানুষীদি
তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হচ্ছে। এ তো কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই সুজন মনে হয় কোনো ভালো সার্ভিস করে। সুজন খুব এস্টাবলিশ হয়েছে, না হলে মায়ের জন্য এত মার্কেটিং করছে, মাকে কাকুতি মিনতি করছে। এই বলতে বলতে দেখছে যে সুমিত্রাদির জন্য ওনার ছেলে মানে সুজন একটি জুতো পছন্দ করেছে। ওর মা নেবে না, আবার জোর করে পরিয়ে দিচ্ছে, না তুমি এটা পরে দেখো, তোমার পায়ে খুব মানাচ্ছে মা, ভালো লাগছে। তখন বলছে তোর ভালো লাগছে? বলছে আমার ভালো লাগার থেকেও মা তোমার যদি ভালো লাগে এবং পরে যদি আরাম পাও তবে এটা নেব, তোমার কোনটা ভালো লাগছে তুমি শুধু সেটা দেখো। এই কথাগুলি শুনছে মানসীদি, যে সুমিত্রার ছেলে সুজন মার প্রতি কতটা খেয়াল রাখে, কতটা দায়িত্ববান। এই বলতে বলতে কেনাকাটা হয়ে গেল। তখন বলছে আন্টি চলুন এবার একটু বাইরে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া যাক। যাক, ওদের সাথে গেল, বহুদিন পরে আপনার সাথে দেখা, চলুন কিছু খেয়ে নিই। এই বলে একটি রেস্টুরেন্টে গেল, সেখানেও বেশ কিছু অর্ডার করে খাওয়া দাওয়া করছে। তখন হঠাৎ সুজন বলছে মা খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি কফি খাবে না আইসক্রিম খাবে? তখন বলছে না না না, আমি এর পরে আর কিচ্ছু খাবো না। তখন প্লিজ মা কমসে কম একটা আইসক্রিম তো খাবে। তখন বলছে তুই যখন বলছিস ঠিক আছে। তখন বলছে মানসী আন্টি তুমি কি খাবে? বলছে তোমার মা যখন পছন্দ করেছে আইসক্রিম, তাহলে আইসক্রিমই খাবো। তো দুজনকে আইসক্রিম খাওয়ালেন, বসে খেলেন। কিন্তু এই মানসীদির শুধু খেয়াল রয়েছে যে সুমিত্রার ছেলে কত মায়ের প্রতি খেয়াল রাখছে। এই বলতে বলতে বলল তোমার ছেলে সুজন, সুমিত্রা তোমার ছেলে বিয়ে করেছে? বলছে হ্যাঁ বিয়ে করেছে, আমার ছেলের একটি নাতিও আছে। নাতির বয়স এই 3 ওভার হলো। তো ওকে নিয়ে স্কুলে গেছে বৌমা, তাই আমরা এখানে এসেছি। বৌমাই বলেছে তুমি মাকে নিয়ে কিছু মার্কেটিং করে নিয়ে এসো। আমার বৌমা খুব ভালো হয়েছে এবং বৌমাও আমাকে ভালোবাসে এবং আমারই পছন্দ করে দেওয়া, খুব আদর যত্নে রাখে। জানো তো আমার খেয়াল এত রাখে যে ওর বাবা দীর্ঘদিন চলে গেছে, কিন্তু আমার সেই যত দুঃখ কষ্ট ক্লেশ এবং যে জিনিসগুলো আমি পাইনি তা এখন আমি ছেলে বৌমার থেকে পাই এবং আমার প্রতি এতটাই এরা খেয়াল রাখে। শুনে মানসীদির চোখে জল ভরে আসছে, কিন্তু বুঝতে দিচ্ছেন না। বলে চলুন আন্টি এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে দিকে এগোতেই তখন বলছে আন্টি তাহলে আপনি আপনার বাড়িতে চলে যাবেন, এই প্যাকেটটা রাখুন। তখন বলছে এটা কি? বলছে কেন, মায়ের জন্য যে শাড়িটা নিয়েছিলাম ওটা তো আমি 2টো নিয়েছি, কারণ এটা আপনার জন্য আমি দিচ্ছি। আজকের যদি আপনার ছেলে মার্কেটিং করতো নিশ্চয়ই এইভাবে পছন্দ করে আপনার জন্য কিনতো। তা আপনার ছেলে তো বিদেশে থাকে, তাই আমি কিনলাম। তা আপনি যদি এই শাড়িটি পরে আমার মার সাথে আমাদের সাথে বেড়াতে যান, আমরা তো সামনের মাসে কাশ্মীর যাচ্ছি, আমি খুব খুশি হব, আমার মাও নিশ্চয়ই খুশি হবে। তখন সুমিত্রাও বলছে হ্যাঁ 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 দিদিভাই চলো আমাদের সাথে ঘুরবে, তুমি তো এখানে একাই থাকো, তোমার ছেলে যেহেতু বিদেশে, চলো আমাদের সাথে ঘুরবে, ঘুরে ফিরে আসবে, খুব ভালো লাগবে। তখন বলছে ঠিক আছে, আমি একবার মণিশঙ্করকে আজকে রাত্রে ফোন দেবো, ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেব, যদি ও বলে যেতে, কারণ ওরও আসার কথা আছে, তাহলে আমি নিশ্চয়ই যাব। যথারীতি এই কথা বলে মানসীদি বাড়ি চলে আসলেন। এসে রাত্রে ছেলেকে ফোন করলেন। বহুবার ফোনে ট্রাই করার পরে ছেলে ফোন ধরলেন। প্রথমেই ফোন ধরে বলছে তোমাকে না বলেছি যখন তখন আমাকে ফোন দেবে না। এটা হচ্ছে আমেরিকায় মানসীদির ছেলে থাকেন, ছেলে বলছেন মাকে তোমাকে না বলেছি যখন তখন আমাকে ফোন দেবে না। তখন মা বলছে রে খোকা, আমি তো রাত্রের দিকে ফোনটা দিলাম যাতে তুই এখন হয়তো রিল্যাক্স আছিস, তাই আমি এখন তোকে ফোন করলাম, তুই এখন এই কথা বলছিস, তাহলে আর আমি কখন করব? আজকের 1টা মাস হয়ে গেল তুই আমাকে একদিন ফোন করিসনি। তখন বলছে দেখো মা, আমি তোমাকে বলেছি না যে এ মাসে আমি বিয়ে করছি, আমি খুব ব্যস্ত থাকব। হ্যাঁ খোকা, তুই বিয়েটা করলি, আমি এখান থেকে তোকে ভিডিও কলের মাধ্যমে তোদেরকে আশীর্বাদ করলাম। বিয়েটা তুই এখানে এসেও করতে পারতি। না না, আমারও ইন্ডিয়ান মেয়ে চলবে না, আমারও পরিবেশ খাপ খাইয়ে নিতে পারবে না, তার জন্য এখানেই আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করেছি। তুমি ওসব গল্প ছাড়ো তো, আর কেন ফোন করেছো তাই বলো।
তখন বলছে ফোন করেছি এই কারণে, খোকা তুই যদি একবার আসতি তো ভালো হতো। বলছে দেখো আমি ইন্ডিয়ায় যাব এবং গিয়ে সেখানে সময় কাটাবো এবং ভিসা নিয়ে আমার যেতে আসতে যে সময়টা লাগবে এই সময় আমার কাছে নেই। তোমার যদি পয়সা কড়ির দরকার হয় বলো, কিছু পাঠিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়ত কথা, তুমি তো পেনশন পাও, বাড়ি ঘর তো সবই রয়েছে, তোমার আবার টাকার বা কিসের দরকার? আর তোমার দরকারটা কি? তুমি কেন আমাকে ফোন দিচ্ছ বারবার? দেখো এখানে আমি খুব ব্যস্ত লাইফ লিড করি, এখানে আমার সব কিছু হয়ে গেছে, আমি আর দেশে ফিরবো কিনা সন্দেহ আছে। যদি কোনোদিন প্রয়োজন মনে করো, খুব দরকার হয়, শেষবারের মতন একবার নয়তো তোমার সাথে দেখা করে আসবো। আর যদি মনে করো, আর তোমাকে যে এখানে নিয়ে আসবো তুমি তো এই পরিবেশে কাটাতে পারবে না, তুমি ওখানেই ভালো আছো। এবারে দেখো তোমার শেষ দিনে হয়তো যেতে পারি কি না পারি, যাই হোক। এই রকম ধরনের কথা যখন ছেলের থেকে শুনছে, দু চোখ দিয়ে জল পড়ছে রাতের বেলা। বলতে বলতে ওনার বুকে ব্যথা করতে শুরু করে দেয়। ঠিক অপর দিক থেকে সেই সময় সুজন ফোন করে, আন্টি মণিশঙ্করের সাথে কথা হলো? বলছে, তখন উনি চোখ মুছে বলছে, হ্যাঁ বাবা কথা হলো। তো বলছে কি বললো? তো বলছে ওর এখন সময় হবে না, ও তো আসতেও পারবে না, তোমাদের সাথে আমাকে ঘুরতে যেতে বলেছে। বলছে বাহ, শুনে খুব খুশি হলাম। আন্টি ওর নাম্বারটা দেওয়া যাবে? বলছে বাবা কিছু মনে করো না, আমি তো সেই অনুমতি নেইনি ওর থেকে, কেননা ও বলে দিয়েছে ওর অনুমতি ছাড়া কাউকে ফোন নাম্বার না দিতে। বলছে ঠিক আছে আন্টি, কিন্তু আন্টি দেখুন আপনার যদি কোনো সময় কোনো কিছুর দরকার হয়, কোনো অসুবিধায় পড়েন, আপনি কিন্তু আমাকে কল করবেন। তখন বলছে বাবা তুমি তো ব্যস্ত থাকো। ব্যস্ত? মা মাসির জন্য ব্যস্ত, আপনি একা মানুষ, আমার ব্যস্ততা দিয়ে কি দরকার? আপনার পাশে যদি গিয়ে একটু দাঁড়াই, আপনি এই একাকিত্ব জীবন এতদিন কাটিয়েছেন, ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলেও আজকের বিদেশে, আপনার কখন কি অসুবিধা সুবিধা হয় আপনি আমাকে কল দেবেন, আমি না পারলে দরকার প্রয়োজনে লোক পাঠাবো। দরকার হলে দেখুন আন্টি শরীর খারাপ হলে আপনি কোনো দ্বিধা না করে আমাকে ফোন করবেন। এই কথা বলতে বলতে ওনার চোখ দিয়ে জল পড়ছে। বলছে ঠিক আছে বাবা, অনেক অনেক ধন্যবাদ, তুমি বেঁচে থাকো, সুখী হও। এই কথা বলে ফোনটি রেখে দিল। এইবারে যথারীতি এইভাবে চলতে চলতে যখন তখন সুজন আসে কোনো খাবার বানিয়ে নিয়ে খোঁজ খবর নিতে, এবং সুজনের কাছ থেকে জিজ্ঞাসা করে তোমার মা কেমন আছে, এবং একে অপরের সাথে ফোন লেনদেন কথাবার্তা। যদি কোনো সময় তো এরকম হয় যে সুজন গাড়ি নিয়ে এসে বলে আন্টি আন্টি চলুন, আপনি একা কি করে থাকবেন, দুদিন আমাদের বাড়িতে থেকে আসবেন, আপনার কষ্ট হয় না একা থাকতে? এইভাবে আপনি কি করে পারেন? আমার মাকে তো আমি একদণ্ড একা রাখি না, কেননা মা একাকিত্ব জীবন বহুদিন ভোগ করেছে, আর কেন ওরা একা থাকবেন? আপনার তো মণিশঙ্করের উচিত ছিল আপনাকে নিয়ে যাওয়া, না হলে মণিশঙ্করের এখানেই এস্টাবলিশ হয়ে যাওয়া। এরকম কথা প্রায় শোনে আর আক্ষেপে মানে চোখের জল ধরে রাখতে পারে না। এই ছেলের চিন্তা করতে 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 ওনার দিন কাটে। হঠাৎ একদিন মানুষই আবার ফোন করলো ছেলেকে। বলছে বাবা আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় আমাকে বুকের সাইডটা খুব ব্যথা করে, রাত হলে ঘুম হয় না, তোর চিন্তা শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুই একবার আয় না। তখন ছেলে ওদিক থেকে বলে দেখো এসব চিন্তা ছাড়ো, বয়স হয়ে গেছে, আজ আছো কাল নেই, কবে কি হয়ে যাবে, ফালতু তোমার জন্য আমি সময় নষ্ট করে আমি যেতে পারবো না। তখন বলছে বাবা সর্বস্ব দিয়ে আমি তোকে বেসেছি, আমি কি কোনো দিক দিয়ে কমতি রেখেছি তোকে ভালোবাসায়? তোকে কোনো জায়গার থেকে অপূর্ণ রেখেছি? তুই যখন যেটা চেয়েছিস তাই। আমি নতুন জীবন পর্যন্ত সম্বন্ধে ভাবিনি তোর বাবা চলে যাওয়ার জন্য, তোর দিকে তাকিয়ে, তোর মুখের দিকে তাকিয়ে, এবং তোকে বুকে আগলে নিয়ে আমি রাত কাটাতাম, এবং তুই কখন কি খাবি না খাবি, তুই কোনটা পড়তে চাস, এবং তোর জ্বর হলে দীর্ঘদিন আমি রাতে তোর মাথার পাশে বসে রাত জেগে ঈশ্বরকে ডেকেছি, হে ঈশ্বর ওকে ভালো করে দাও, দরকার হলে আমার শরীর অসুস্থ করেও ওকে সুস্থ করে দাও, আজকে তুই এইভাবে বলছিস। তখন ওদিক থেকে ছেলে বলে দেখো মা এইসব শোনার এখন সময় নেই, আজকের দিনে এইসব শুনে বোকা লোকের কথাবার্তা, তুমি রাখো তো ফোন। এই বলে ফোনটি কেটে দেয়। তখন অনেক রাত, মানুষীদের এই কথা শুনে বুক যন্ত্রণা হতে শুরু করে দেয়, শরীর অসুস্থ হয়ে যায় এবং খুব খারাপ লাগে, এবং উনি আর কথা বলতে পারছেন না। তখন উনি আবার ফোন করে ছেলেকে যে বাবা মনে হয় আমি আর বাঁচবো না, তুই চলে আয়, কালকে সকালেই ফ্লাইট ধরে দেশে ফিরে আয়। তখন ছেলে উত্তর দেয়, মণিশঙ্কর উত্তর দেয়,
ঠিক আছে, যদি একান্তই না বাঁচো, মরে গেলে দেখা যাবে। আমার এ তো না যে আমি এখান থেকে এখানে থাকি, বললাম আর চলে গেলাম, ওসব সম্ভব হবে না আমার দ্বারা, রাখো তুমি ফোন। এই বলে ফোনটি রেখে দেয়। তখন উনি সুজনকে ফোন করে। ফোনটি সুমিত্রা ফোনটি তোলেন। ফোনটা তুলে বলছে, হ্যালো, কী ব্যাপার মানসীদি, তুমি এত রাত্রে ফোন করছো? বলছে, তুমি আর তোমার ছেলে একটু চলে আসো না আমার বাড়িতে। বলছি, এই রাত্রে কেন? বলছে, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে, তুমি এক্ষুনি আসো। এই কথা ছেলে পাশের থেকে শুনতে পায়। ছেলে তখন ঘুমোচ্ছিল। তড়িঘড়ি উঠে এসে বলছে, মা আমি গাড়ি বের করছি, তুমি চলো। তাড়াতাড়ি করে চলে আসে মানসীদির বাড়িতে এবং মানসীদিকে ওই গাড়িতে করে রাত্রবেলা নিয়ে হসপিটাল অ্যাডমিট করে এবং ডাক্তারের সাথে কথা বলে শোনে, ডাক্তার বলে যে ওনার অলরেডি হার্ট অ্যাটাক হয়েছেন, ওনার অবস্থা খুব খারাপ, যত সময় যাচ্ছে তত ওনার জীবন সংকটের দিকে যাচ্ছে। তখন সুজন বলে, ডাক্তারবাবু উপায়? তখন বলছে, দেখুন আমরা আমাদের মতন সব রকম চেষ্টা করছি, জানি না কি হবে, ধৈর্য ধরুন, 48 ঘন্টা কাটতে দিন। এই কথা বলে ওই সুজন 24 ঘন্টা হসপিটালের বাইরে ঈশ্বরকে ডাকছে, ওনার ছেলেকে, এবং ওনার থেকে ফোন নাম্বার নিয়ে তখন ছেলেকে সুজন ফোন করে এবং সুজনও অপমানিত হয়। তখন যখন সুজন মানসীদির পাশে যায়, মানসীদি জিজ্ঞাসা করে, আমার ছেলে কি বলল? তখন বলছে, বাদ দিন না, ও অনেক দূরে থাকে, আস্তে আস্তে সময় লাগবে, ততক্ষণে ও আসবে বলেছে, তার মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন। এই কথা শুনে বুঝতে পারে মানসীদি যে ছেলে সুজনকেও আজে বাজে কথা বলেছে। তখনই এমনি একটা হিচকা টান দিয়ে ওঠে এবং বলে, আমার হাতে সময় খুব কম, সুজন পারলে তুমি তোমার মাকে যেরকম আগলে রাখো ওরকমই আগলে রেখো, কেননা মানুষ যখন আঘাত অতিরিক্ত পায় তখন আর সে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হয়ে যায়। তাই আমার সময় ঘনিয়ে এসছে, আমি আর মনে হয় না পৃথিবীর বুকে বেশিক্ষণ আছি, এবং তুমি তোমার মাকে দেখে রেখো। এবং এই যে আমার বাড়িঘর যাই রয়েছে না কেন, যদি আমার ছেলে একান্ত আসে তাহলে তুমি হ্যান্ডওভার করে দিও, আর না হলে তুমি দেখভাল করো, এবং আমার আরও কিছু অর্থ রয়েছে বাড়ির অমুক জায়গায়, সেটাও তুমি দেখো। এই কথা বলতে বলতে খুব দম বন্ধ হয়ে আসছে। আর তখন বলছে, আমি সারা জীবন ছেলেকে বড় করব, ছেলেকে মানুষ করব, সমাজে প্রতিষ্ঠিত করব, এই স্বপ্ন দেখতে দেখতে আমার জীবন কাটলো। আমি আমার ছেলেকে এত বড় বানিয়েছি যে আজকে তাকে আমি আর ছুঁতে পারছি না, সে এত উঁচুতে উঠে গেছে যে আমার দ্বারা ছোঁয়াও মুশকিল এবং তার কাছে যাওয়াও মুশকিল। আর তোমার মা, তুমি যখন স্কুলে পাস করতে আর আমার ছেলে ফার্স্ট হতো, তখনও তোমাকে বলতো আমার ছেলে ব্যবহার ভালো, ও সম্পর্কটা বোঝে, ও মায়ের কষ্ট বোঝে, ও আমার খুব ভালো ছেলে, ও আরও খেলাধুলো, ছবি আঁকায়, সব কিছুতে ও এগিয়ে আছে। যাক, পরীক্ষায় নয়তো ফার্স্ট হয়নি কিন্তু পাস তো করেছে। তখন আমি তোমার মাকে বোকা ভাবতাম এবং তোমাদেরকে নিয়ে হাসাহাসি করতাম যে এদের মাথায় গোবর, ছেলেরও মাথায় গোবর, মায়েরও মাথায় গোবর, এদের দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু প্রকৃত মানুষ হলে তুমি, কেননা তোমার মাও একজন মানুষ এবং তোমার মা সঠিক তোমাকে চিনতে পেরেছে এবং তুমিও তোমার মাকে চিনতে পেরেছো, একে অপরকে আগলে জীবনটা সুন্দর করে তুলেছ। আর আমার জীবনটা ছারখার হয়ে গেল আমি অতিরিক্ত বড় করতে গিয়ে এবং অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা দিয়ে আমি কিছুই পেলাম না। যাক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো। এই বলে মানসীদি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাই এই গল্পটা শোনানোর কারণ হচ্ছে একটাই, সংস্কার এমন একটা জিনিস, শুধু ভালো খাওয়া, ভালো পড়া এবং ভালো স্কুলে পড়া, ভালো এবং ভালো রেজাল্ট করা, মেধাবী ছাত্র হওয়া, ভালো সার্ভিস করা, এটাই জীবনে সব কিছু না। সম্পর্ক এমন একটা জিনিস যা ভালো সংস্কার থেকে আসে। তাই ভালো হওয়া, প্রকৃত মানুষ হওয়া এবং মায়ের ব্যথা বোঝা
খুব কম সন্তান হয়। দেখুন, দুটো পরিবারে দুটোই বিধবা মায়ের 2 সন্তান, 2 মেরু। তাই এটি গল্পটি কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।